হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ওপর কিভাবে নদী ব্যবস্থা বিবর্তিত হয় সেটা আলোচনা করব। ভূতাত্ত্বিক গঠন এবং তারপরে ভূপ্রকৃতি কেমন হবে একটা নদী ব্যবস্থা ধীরে ধীরে কিভাবে সেই ভূতাত্ত্বিক গঠনটাকে পরিবর্তিত করে নতুন ধরনের ভূমিরূপ সেখানে তৈরি করছে সেটা আমরা জানব। তো প্রাথমিকভাবে দুটো অংশ, একটা হচ্ছে বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক গঠন। তো বিভিন্ন ভূতাত্ত্বিক গঠন কেমন হয়? কোনো একটা এলাকা, কোনো একটা জায়গা সেটা এক নত হতে পারে, তার ঢালটা কোনো একটা নির্দিষ্ট দিকে নত থাকতে পারে, যেটাকে আমরা বলি ইউনিক্লাইনাল স্ট্রাকচার, সমনতি গঠন বা এক নত গঠন, ইউনিক্লাইনাল স্ট্রাকচার। আবার কোনো একটা জায়গা হতে পারে সেখানে ভাঁজযুক্ত ভূমিরূপ রয়েছে, ভাঁজ। তো এরকম ধরনের বিভিন্ন স্ট্রাকচারে, বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক গঠনের উপর নদী বিভিন্নভাবে তার কাজ করে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। তো সেটাই হচ্ছে নদী ব্যবস্থার বিবর্তন, একটা নির্দিষ্ট ভূমিরূপের বিবর্তন ভূতাত্ত্বিক গঠনের উপর কীভাবে হয় সেটা। তো কিসের উপর নির্ভর করে এগুলো? কোনো একটা জায়গাতে কী ধরনের ভূমিরূপ নদী তৈরি করবে সেটা কিসের উপর নির্ভর করে? নদীর আকার আকৃতি ইত্যাদির উপর তো বটেই, তার সাথে শিলাস্তরের বিন্যাস, শিলাস্তরটা সমান্তরালে রয়েছে না উলম্বভাবে রয়েছে, নাকি গম্বুজাকৃতিতে রয়েছে, নাকি ভাঁজপ্রাপ্ত শিলা, সেটার উপর নির্ভর করে। আবার শিলাস্তরগুলো কেমন, সেই স্তরের কাঠিন্যতা কেমন, সেই স্তরের প্রবেশ্যতা কেমন, কতটা সছিদ্রতা সেখানে রয়েছে, দারণ ফাটল আছে কি নেই, এইগুলো ওপর নির্ভর করে কোনো একটা এলাকাতে কী ধরনের স্ট্রাকচার তৈরি হবে। তো কী কী স্ট্রাকচার হয়? একটা তো আছেই হরাইজন্টাল স্ট্রাকচার, সমান্তরাল স্ট্রাকচার হয়, সমান্তরালে বিস্তার থাকে। ভার্টিক্যাল স্ট্রাকচার হয়, ইউনিক্লাইনাল হয় অর্থাৎ একনত, ফোল্ডেড হয় ভাঁজপ্রাপ্ত, ফল্টেড হয় চ্যুতিযুক্ত অঞ্চল, আবার ডোমাল স্ট্রাকচার বা গম্বুজাকৃতি হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ওপর নদী বিভিন্নভাবে তার ছাপটা ফেলে যায়। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একনত গঠন। এখানে আমরা ডান দিকে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা বিরাট বড় ভাঁজ, তার দুদিকে দুটো বাহু রয়েছে এবং একটা বাহুতে একদিকে একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার তৈরি হয়েছে, আরেকটা বাহুতে আরেকটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এইটাকেই আমরা বলছি একনত গঠন। এবং এই ইউনিক্লাইনাল স্ট্রাকচারে কিভাবে ড্রেনেজ প্যাটার্নের ইভলিউশন হয়, সময়ের সাথে সাথে কীভাবে সেই প্যাটার্নটা চেঞ্জ হয়, কীভাবে কিসের উপর ডিপেন্ড করে ইত্যাদি বিভিন্ন বিষয়, সেটা আমরা জানব। তো এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমত ইউনিক্লাইনাল স্ট্রাকচারকে হোমোক্লাইনাল স্ট্রাকচারও বলে। একনত গঠন ইউনিক্লাইনাল বা হোমোক্লাইনাল স্ট্রাকচার, এবং এই ভাঁজের কারণে এটা হয়ে থাকে। বিভিন্ন উদাহরণগুলো আমাদের জানতে হবে, উদাহরণ থেকেও প্রশ্ন হয় যে এই স্ট্রাকচারটা কোথায় আছে। এখন এরকম ইউনিক্লাইনাল স্ট্রাকচার আমরা ইংল্যান্ডের অ্যাংলো গ্যালিক বেসিন, সেখানে এরকম জায়গাতে দেখতে পাবো। ইওসিন যুগ পরবর্তী যুগের শিলা দিয়ে অধভঙ্গ হিসাবে এখানে নদী অববাহিকা তার পলি সঞ্চিত করেছে বা নদী তার কাজগুলো করে চলেছে। তো এইভাবে ধীরে ধীরে এটা ইভলিউশন হয়েছে। আবার উত্তর পূর্ব ফ্রান্স, সেখানেও কিন্তু এরকম ধরনের ইউনিক্লাইনাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে মহাদেশে এই ইউনিক্লাইনাল স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। এবার ড্রেনেজ প্যাটার্ন ইভলিউশন কীরকম হয়, এখানে বিভিন্ন টার্ম আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে এগুলো দেখবেন। তো ভাঁজের দুটো বৃহৎ বাহু, আমরা একটা বাহু ধরেই করব, কারণ একটা বাহু মানেই একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার, একনত অংশ। এবার সেই যে একনত গঠন অর্থাৎ একই দিকে ঢাল রয়েছে সেই জায়গাটার, প্রথমে যে নদীটা
উৎপন্ন হয়, আমরা জানি ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে প্রথম যে নদী তৈরি হয় সেটাকে বলছি আমরা অনুগামী নদী। অনুগামী নদী অর্থাৎ ভূমির যে মূল ঢাল, প্রাথমিক ঢাল, সেই ঢাল অনুসারে প্রথম যে নদীটা উৎপন্ন হলো সেটাকে আমরা বলছি অনুগামী নদী। এবার নদী প্রবাহের সময় নিম্নক্ষয় করবে স্বাভাবিকভাবে, এবং উপত্যকার যে দুর্বল অংশ, দুর্বল শিলা, সেটা উন্মুক্ত হয়ে পড়ে। ভ্যালি ইন লেয়ার এটাকে বলা হয়, ভ্যালি ইন লেয়ার। অর্থাৎ এই অনুগামী নদী তার ক্ষয় ক্ষমতার দ্বারা, প্রথম ঢাল অনুসারে প্রবাহিত নদী ক্ষয় ক্ষমতা দ্বারা উপত্যকার দুর্বল অংশটাই প্রথমে ক্ষয় করবে, এটা খুব স্বাভাবিক। তাহলে সেই মূল শিলাটা উন্মুক্ত হয়ে পড়ছে, আমরা তাকে বলছি ভ্যালি ইন লেয়ার। খুব সুন্দর, এখানে ডান দিকে দেখুন একটা পার্শ্বচিত্র অঙ্কন করা আছে, ক্রস সেকশন করে দেখানো রয়েছে যে উপরের যে শিলাস্তর, সেই শিলাস্তরটাকে ক্ষয় করে নদী কিন্তু মূল যে শিলা, নিচের যে বেস রক, সেইটা পর্যন্ত পৌঁছে গেছে। দেখুন এখানে এই যে অংশটা বেস রক পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে, সেটা এবি সেকশনই হোক বা সিডি সেকশনই হোক। তো এইটাকে, এই যে জায়গাটা যেখানে কিনা দুর্বল অংশটা ক্ষয় করে নদী মূল শিলার ওপর প্রথিত হয়ে গেল, সেই জায়গাটাকে বলা হচ্ছে ভ্যালি ইন লেয়ার। এবার উপত্যকার পার্শ্বদেশ থেকে ছোট ছোট রিল বা গালি সৃষ্টি হয়। এইটা সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক, কারণ এটা মূল নদীর উপত্যকা। তার আশপাশের যেসব ভূখণ্ড রয়েছে সেখান দিয়ে যখন জল প্রবাহ এসে নদীতে পড়বে, সেই জল প্রবাহের ফলে ছোট ছোট ক্ষয় কাজ হবে, এবং সেই ক্ষয়গুলো হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের গালি ক্ষয়, নালী ক্ষয়, রিল, এগুলো আমরা দেখতে পাবো। তাহলে একনত গঠনে অনুগামী নদী এই ভূমিরূপগুলো তৈরি করছে, এবং একদম স্পেসিফিক এই যে টার্মটা, এটা মনে রাখবেন, ভ্যালি ইন লেয়ার। তাহলে এটা অনুগামী নদী একনত গঠনে এই ভূমিরূপগুলো তৈরি করলো। এবার পরবর্তী নদী, পরবর্তী নদী কাকে বলে বলুন, এটা আপনারা অনেকেই বলতে পারবেন। পরবর্তী নদী কাকে বলে একটু বলার চেষ্টা করুন। পরবর্তী নদী, অনুগামী নদীর পরে যে নদী সৃষ্টি হয় তাকে পরবর্তী নদী বলে। হ্যাঁ, অনুগামী নদীর পরে, অনুগামী নদীর পরে তৈরি হয় এটা। এবার এই যে রিল বা গালি, এগুলো প্রথমে তৈরি হলো, তারপর ধীরে ধীরে এদের গভীরতাটা বাড়বে, খুব স্বাভাবিক। কারণ রিল গালি কেন তৈরি হয় আমরা কি জানি, যে বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হওয়ার পরে জল প্রবাহ হতে হতে প্রথমে শিট ইরোশন হয়, তারপরে নালী ক্ষয়, তারপরে গালি ক্ষয়, এরকমভাবে হতে থাকে। তো ধীরে ধীরে তার গভীরতাটা বাড়ে। তো এইগুলো পরবর্তীকালে নদীতে পরিণত হয়, পরবর্তী নদী, এবং এটা দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে এটা পুরো অঞ্চলে একটা সুপ্রতিষ্ঠিত হয়ে পড়ে। এবার এইগুলো শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। শিলাস্তরের আয়াম মানে কোনটা? যদি একটা নদী অনুগামী নদীর তৈরি হওয়ার পর তৈরি হলো এবং সেটা আয়াম বরাবর প্রবাহিত হচ্ছে, তাহলে আমি ঘুরিয়ে যদি প্রশ্ন করি, অনুগামী নদীতে পরবর্তী নদীগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে? আমি বলছি অনুগামী নদী মূল ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে একনত গঠনে, সোজা 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি হবে, তাই তো? ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, কারণ অনুগামী নদীটা কি হচ্ছে, নতি বরাবর আসছে, সোজা ওপর থেকে নিচে নেমে আসছে নতি বরাবর। আর পরবর্তী নদীটা তৈরি হচ্ছে কি, আড়াআড়ি আয়াম বরাবর। তাহলে একটা স্ট্রেট লাইন আর তার পাশে আর একটা লাইন, আড়াআড়ি অনুভূমিক লাইন, আয়াম বরাবর লাইন, তাহলে পুরো সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মিলিত হচ্ছে। এবার ইন জেনারেল এটা বললাম,
জাস্ট বোঝানোর জন্য। সবসময় যেটা 100% 90 ডিগ্রি এসে মিলিত হবে এরকম নয়, এটা কিছুটা বেঁকে হতে পারে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আয়াম বরাবর পরবর্তী নদী কিন্তু প্রবাহিত হয়। এবং এটা একটা বেসিক বিষয় যে পরবর্তী নদী আয়াম বরাবর, শিলাস্তরের আয়াম বরাবর এটা প্রবাহিত হয়। এবং যেহেতু এর আয়াম বরাবর প্রবাহিত হচ্ছে, সেজন্য উপত্যকাটাকে বলা হয় আয়াম উপত্যকা। এবার পরবর্তী নদীর আবার দুটো উপনদী হয়, দুটো ধরনের হয়। একটা হচ্ছে বিপরা নদী, আর একটা হচ্ছে পরবর্তী অনুগামী নদী। বিপরা নদী কাকে বলে? যেটাকে আমরা অবসিকুয়েন্ট রিভার বলি, সেই বিপরা নদী কাকে বলে? যে নদী অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়। হ্যাঁ, এবার দেখুন একটা বিষয় কি, অনুগামী নদী হচ্ছে ঢাল বরাবর প্রবাহিত। আমরা বলছি একনত গঠন আছে, ওপর থেকে নিচে পর্যন্ত একটা ঢাল আছে, তার উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। তা বিপরা নদী তাহলে বিপরীত দিকে কেন প্রবাহিত হবে? কি করে প্রবাহিত হবে বিপরীত দিকে? ঢাল তো একটাই, আমরা বলছি একনত গঠন। একনত গঠন মানে একদিকে হেলে আছে, এই যে একদিকে হেলে আছে। তা এখান দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, তা এর উল্টো দিকে একটা নদী কি করে প্রবাহিত হবে? অনুভূমি নদী এইভাবে, অনুগামী নদীটা এভাবে প্রবাহিত, তাই এর উল্টো দিকে একটা নদী কি করে যাবে সেটা একটু বলুন। ভূমিটা ক্ষয় পেয়ে মানে ওইখানে ক্ষয় পেয়ে তার নিজস্ব স্যার ঢাল ভৃগু তৈরি করে, এই জন্যই হ্যাঁ, প্রবাহিত মস্তক হয়। দেশ বরাবর ক্ষয় পেয়ে তো ভৃগু তৈরি হবে হ্যাঁ, তখন। ঠিকই বলেছেন, মোটামুটি ঠিকই বলেছেন। আরেকটু বলতে হবে যে এখানে ক্ষয়ের কারণে ভৃগু উঁচু তৈরি হয় এবং তার একটা গৌণ ঢাল তৈরি হয়। এটা মূল ঢাল, এদিক থেকে এদিকে আসছে, বাম দিক থেকে ডান দিকে আসছে, মূল ঢাল এটা। এবং এর বিপরীতে একটা গৌণ ঢাল তৈরি হয়ে যায় ক্ষয় কাজের ফলে, কারণ এই এই জায়গাটা তো আর এরকম থাকছে না, দীর্ঘদিন ক্ষয় কাজের ওপর করছে নদী, তারপরে বিপরা নদী তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নদীগুলো তৈরি হচ্ছে পরপর। তো গৌণ ঢাল একটা তৈরি হচ্ছে, যেখানে দেখবো আমরা এই দিকে উল্টো দিকে আর একটা নদী প্রবাহিত হচ্ছে। যেহেতু এটা মূল ঢালের বিপরীত দিকে, অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত, সেজন্য এটাকে বলা হচ্ছে বিপরা নদী, অবসিকুয়েন্ট রিভার। খাড়া ভৃগু বরাবর তৈরি হয় এবং যেহেতু আঞ্চলিক ঢাল বা মূল ঢাল যেটা তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বিপরা নদী বা বিপরীত নদী বলা হয়। আর স্যার পরবর্তী, বিপরীত নদীর আর একটা নাম আছে, সেটা ঠিক মনে পড়ছে না এখন, কি একটা নাম ছিল। কোনটা? বিপরা বিপরা নদীকে ভৃগু নদী বলে। হ্যাঁ, ভৃগু বরাবর প্রবাহিত হয়, অবশ্যই ভৃগু নদী। নেক্সট, পরবর্তী অনুগামী নদী, যে নদীটা প্রধান অনুগামী নদীকেই অনুসরণ করছে, অর্থাৎ মূল ঢালের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে বা শিলাস্তরের নদী বরাবর প্রবাহিত হচ্ছে, কিন্তু পরে তৈরি হচ্ছে এটা, এটা হচ্ছে পরবর্তী অনুগামী নদী। এইবার এই যে একটার পর একটা জলনির্গম প্রণালী তৈরি হলো, প্রথমে একটা প্রধান নদী, তারপরে তার আয়াম বরাবর আরেকটা নদী, তারপরে আবার সেই আরেক দিকে মূল ঢালেতেই প্রবাহিত আরেকটা নদী, পরবর্তী অনুগামী নদী। এই সব নদীগুলো পরপর বিন্যস্ত হয়ে যে জলনির্গম প্রণালী তৈরি হচ্ছে তাকে আমরা বলছি জাফরিরূপী জলনির্গম প্রণালী, ট্রেইলস প্যাটার্ন। এবার জাফরিরূপী যদি বলা হয়, এতক্ষণ আমি যেটা আলোচনা করেছি তার মধ্য থেকেও সেটা বলতে পারেন, বা জাফরিরূপী আপনাদের জানা আছে নিশ্চয়ই। জাফরিরূপীর জলনির্গম প্রণালী মূল বিষয়টা কেমন, কিভাবে নদীগুলো একটার সাথে একটা মিলিত হয়? বলুন। জাফরিরূপী জলনির্গম প্রণালীর মূল বিষয়টাই হচ্ছে একটা নদী অন্য নদীটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে মেলে, প্রত্যেকটা উপনদী শাখা নদী সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা ইটের ব্লক যেমন হয় একটার সাথে একটা, একটার সাথে একটা 90 ডিগ্রিতে এসে মিলছে পরপর পরপর ইটের খাঁজগুলো, ঠিক সেরকম জাফরিরূপীতেও তাই। এতক্ষণ আলোচনা থেকে আমরা তাই দেখলাম, একটা প্রধান নদী এলো, ঠিক তার আড়াআড়ি আরেকটা নদী তৈরি হলো, 90 ডিগ্রিতে এসে মিলল, আবার সেই যে আড়াআড়ি প্রবাহিত নদী তার উপর দিক থেকে আরেকটা এসে মিলল, তাহলে কি হলো?
একটার সাথে একটা প্রত্যেকটা নদী 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মিলছে, এবং এটাই যখন একটা বিস্তৃত প্যাটার্ন তৈরি হয়ে যায়, বড় অঞ্চল জুড়ে এরকম ধরনের একটা নদী আর একটা নদীর সাথে মিলছে, পুরোটাই সব দেখবো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলছে, তখন এই যে বিন্যাস, এই যে নকশা, নদীর এই যে বিন্যাসটা, এটাকে আমরা বলবো জাফরি রূপী জলনির্গম প্রণালী। এবং এখানে আমাদেরকে নোট করতে হবে যে একনত গঠনের ওপর সাধারণত ট্রিলস প্যাটার্নটাই দেখতে পাওয়া যায়। জাফরি রূপী জলনির্গম প্রণালীটা একনত গঠনের উপরেই গড়ে ওঠে। তাহলে আমরা স্ট্রাকচারের ওপর নদীর প্যাটার্নটা পড়ছি, তো একনত গঠনে এই ধরনের প্যাটার্ন গড়ে ওঠে। এবং কিভাবে গড়ে ওঠে তার ইভলিউশনটা আমরা এরকম দেখতে পেলাম, যে প্রাথমিকভাবে এই নদীটা তৈরি হলো, তারপরে এই নদীটা হলো, তারপরে এই নদীটা হলো, এবং একটা সময় গিয়ে জালিকাকার বিন্যাস একটা এমন তৈরি হচ্ছে জাফরি রূপী, সেটাকে বলছি আমরা। আরেকটা বিষয়, জাফরি রূপী তৈরি হতে গেলে প্রচুর দারুণ ফাটল এরকম জায়গা থাকতে হয়, যেখানে শিলাস্তর খুব বেশি কঠিন যদি হয় তাহলে সেখানে জাফরি রূপীটা সাধারণত তৈরি হয় না। ভাঁজ কোথায় দেখা যায়? সাধারণত পাললিক শিলাতেই কিন্তু ভাঁজ দেখতে পাওয়া যায়। এবার দেখুন, পাললিক শিলা তো আর আগ্নেয় শিলার মতো কঠিন নয়, পাললিক শিলা আগ্নেয় শিলার মতো কঠিন নয়, তো সেইখানে কিন্তু এরকম ধরনের দারুণ ফাটল অনেক বেশি উপস্থিত থাকবে। তো এইটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? এবার দেখুন, আমরা নদী ব্যবস্থার বিবর্তনটা এরকম হয় এটা আলোচনা করলাম। এবার ধীরে ধীরে আমাদেরকে ডিটেলে এর মধ্যে প্রবেশ করতে হবে, কিভাবে ভূমিরূপটা ইভলিউশন হচ্ছে একনত গঠনের উপর, ইউনিক লাইনের স্ট্রাকচারের উপর। প্রথম হচ্ছে আয়াম শৈলশিরা। তো আয়াম বরাবর বিস্তৃত পরবর্তী নদীর উপত্যকা মধ্যবর্তী যে শৈলশিরা অবস্থান করছে তাকে আয়াম শৈলশিরা বলে। তো এখানে একটু ছবিটা ওপর দিকে দেখবেন, এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু ইউনিক লাইনাল স্ট্রাকচার, একনত গঠন, একদিকে কোনো একটা নির্দিষ্ট দিকে সেটা নত রয়েছে, হেলে রয়েছে। তো প্রধান নদীর পথটা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রধান নদী প্রবাহিত হয়েছে, তার পাশ দিয়ে এখানে একটার পর একটাই যে নদীগুলো এসছে এটা পুনর্ভবা নদী, পরবর্তী ক্ষয়চক্রে যেটা পুনর্ভবা তৈরি হয়। তার পাশে বিপরীত দিকে উল্টো দিকে ঢালে প্রবাহিত হয়েছে বিপরা নদী, মূল ঢালটাই দিকে এখান দিয়ে এই প্রধান অনুগামী নদী যাচ্ছে, তার পাশে অন্যান্য নদীগুলো এসে মিলিত হয়েছে। এবং এই ক্ষয়ের কারণে এই দেখুন এইদিকে এক একটা উঁচু নিচু, কোথাও ভৃগু তৈরি হয়েছে, কোথাও উপত্যকা তৈরি হয়েছে, এরকমভাবে একটার পর একটা বিভিন্ন ধরনের ক্ষয়ের ফলে ভূমিরূপ তৈরি হয়েছে। এবার আয়াম বরাবর যে নদী, আয়াম বরাবর কোন নদী প্রবাহিত হয় বললাম এইমাত্র? আয়াম বরাবর পরবর্তী নদী। তাহলে এই যে পরবর্তী নদী আয়াম বরাবর বিস্তৃত হচ্ছে, তার মধ্যে তাহলে একটা তার উপত্যকা থাকবে। আয়াম বরাবর যে নদীটা এসছে সে তার একটা উপত্যকা থাকবে, বা তার প্রবাহ একটা পথ থাকবে, একটা নিচু অংশ থাকবে। এই উপত্যকার মধ্যে যে শৈলশিরা রয়েছে তাকে আমরা বলছি আয়াম শৈলশিরা, বা একটা উঁচু অংশ উপত্যকার মধ্যে, উপত্যকার পাশে যে একটা উঁচু অংশ রয়েছে তাকে আমরা বলছি আয়াম শৈলশিরা। এবার এই যে আয়াম শৈলশিরা বা একটা উঁচু অংশ, তার দুটো ঢাল থাকছে। একটা হচ্ছে নতি ঢাল, খুব সাধারণ ব্যাপার, শিলাস্তরের নদী দিকে যে ঢালটা থাকে তাকে নতি ঢাল বলা হচ্ছে। আর একটা হচ্ছে ভৃগু ঢাল বা বিপরীত নটি ঢাল, শিলাস্তরের নতির উল্টো দিকে মূল যে ঢাল তার উল্টো দিকে যে ঢালটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ভৃগু ঢাল। এবং এই ঢালটা অনেক বেশি খাড়া হয়, নিম্নক্ষয়ের কারণে এটা তৈরি হয়।
ঠিক আছে, একদিকে খাড়া ঢাল আর একদিকে প্রসারিত ঢাল। প্রসারিত যে ঢালটা সেটাই হচ্ছে নতি ঢাল। কেন নতি ঢাল? কারণ এটাই হচ্ছে শিলাস্তরের হেলে থাকার যে অংশটা হেলে রয়েছে শিলাস্তরের, সেটাই নতি অংশ। তো সেই দিকে যে ঢাল সেটা নতি ঢাল, তার উল্টো দিকেরটা হচ্ছে ভৃগু ঢাল, এবং ভৃগু ঢালটা খাড়াই বেশি হয় নতি ঢালের থেকে। এটা হলো এর একটা ভূমিরূপ। আয়াম শৈলশিরা বলছি আমরা এটাকে স্ট্রাইক রিজ। কিছুই নয়, আয়াম বরাবর এটা রয়েছে, আয়াম বরাবর অবস্থিত, এবং তার এরকম দুটো ঢাল থাকছে। এরপরে ভূমিরূপ হকব্যাক। যে আয়াম শৈলশিরাতে নতি ঢাল ভৃগু ঢাল দুটোই খাড়া, সেটাকে দেখতে কিছুটা শূকরের পিঠের মতো হয়, শূকরের পিঠের মতো হয়, যেটাকে বলা হচ্ছে হকব্যাক। ঠিক আছে, আমরা আয়াম শৈলশিরাতে কি দেখলাম? নতি ঢালটা প্রসারিত, ভৃগু ঢালটা অনেক বেশি খাড়াই, তাহলে দুটো ঢাল আলাদা। কিন্তু হকব্যাকের ক্ষেত্রে নতি ঢালেও যথেষ্ট ঢাল থাকে, ভৃগু ঢালেও যথেষ্ট ঢাল থাকে, দুটোই খুব খাড়া ঢাল থাকে, এটাকে দেখতে শূকরের পিঠের মতো হয়, এটাকে বলা হচ্ছে হকব্যাক। এটা একটা ভূমিরূপ। আর কি? কুয়েস্তা। কুয়েস্তা নতি ঢালটা মৃদু প্রকৃতির হয়, ভৃগু ঢালটা খাড়া হয়, অনেক বেশি খাড়া হয়, তাকে বলা হচ্ছে কুয়েস্তা। ঠিক আছে, তো কুয়েস্তাটার ক্ষেত্রে নতি মাঝারি হয়ে থাকে, ঢালটা মাঝারি ধরনের হয়, খুব বেশি ঢাল হয় না, কিন্তু তুলনামূলক নতি ঢালটা কম হচ্ছে, ভৃগু ঢালটা অনেক বেশি খাড়া হচ্ছে, তাকে বলছি আমরা কুয়েস্তা। ঠিক আছে, হকব্যাকটার ক্ষেত্রে এটা অনেক বেশি তীক্ষ্ণ হয় হকব্যাক, কিন্তু কুয়েস্তাটা কিছুটা বিস্তারিত হয়, যেহেতু এখানে ঢালটা একটু কম। ঠিক আছে, তাহলে হকব্যাক আর কুয়েস্তা। এছাড়া মেসা বিউট খুব কমন ভূমিরূপ, কিন্তু এখানে আরও কিছু টার্ম আছে, সেই টার্মগুলো থেকে প্রশ্ন হবে। মেসা, যে আয়াম শৈলশিরার মস্তক দেশ চওড়া এবং পার্শ্বদেশ যথেষ্ট খাড়াই হয়, আমরা টেবিল আকৃতি ভূমিরূপ বলি, টেবিলের মতো উঁচু, ওপরটা প্রায় সমতল, ওপরটা প্রায় সমতল, তাকে আমরা বলছি মেসা। এখানে হকব্যাকের ছবি রয়েছে, হকব্যাকটা আমরা দেখলেই বুঝতে পারবো, নতি ঢালও খাড়া, ভৃগু ঢালও খাড়া যথেষ্ট, এটা হকব্যাক। কুয়েস্তা, কুয়েস্তার দেখুন একদিকটা কম, নতি ঢালটা কম, ভৃগু ঢালটা অনেক বেশি। মেসা হচ্ছে ওপরটা প্রায় সমতল, টেবিল আকৃতি ভূমিরূপ। আর মেসা যখন ক্ষয়ের কারণে ছোট হয়ে যাচ্ছে, তাকে আমরা বিউট বলছি, তারপরের ভূমিরূপটা বিউট। এবং এখানে দেখুন এই যে ইউনিক্লাইন স্ট্রাকচারের যে মূল জায়গা, মূল ইউনিক্লাইন স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে, একদিকে নত একটা অংশ। তো মেশা ক্ষয়ে গিয়ে বিউট। এবার ভৃগুঢাল কতটা উঁচু হবে, সেটা শৈলশিরাটা কতটা বিস্তৃত, শিলাস্তরের বেদ কতটা, অর্থাৎ শিলাস্তর কতটা চওড়া, তার নতি কীরকম, এইরকম অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করছে এর আকৃতিটা, এর ঢালটা কেমন হবে। তো এটা একটা বিষয়। এবার শৈলশিরা এই যে বিবর্তিত হচ্ছে, এটা তো ক্ষয়চক্রের একটা অংশ, নদী থাকা মানেই ধীরে 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 সেটা বিবর্তিত হবে ক্ষয়ের কারণে, এবং একটা সময়ের পরে ক্ষয়চক্রে আবার বাধা আসতে পারে বা নতুন করে ক্ষয়চক্র তৈরি হতে পারে, যেটা আমরা ক্ষয়ের ক্ষেত্রে জানি। সেই ঘটনা কিন্তু এখানেও ঘটে, এবং শৈলশিরাগুলো ধীরে ধীরে বিবর্তিত হতে থাকে। তো প্রথম দিকে এখানে সরল রৈখিক থাকে, পরে পরে ক্ষয়িত হয়ে এটা শৈলশিরায় পরিণত হয়। যে অবস্থাটা এসেছে, আমরা প্রথম চিত্রে কি দেখছিলাম, এটা একদম সমান, এই ঢালটা একদিকে সমান, সেখানে কোনো কিছু আঁচড় এবড়ো খেবড়ো কিচ্ছু নেই। যত নদী ব্যবস্থা বিবর্তিত হচ্ছে, তত সেটা উঁচু নিচু বন্ধুর একটা ভূমিরূপে পরিণত হচ্ছে, ক্ষয়চক্র পরিণত পর্যায়ের দিকে এখানে চলে যাচ্ছে। শৈলশিরাগুলো বিবর্তিত হচ্ছে, শৈলশিরার ঢাল বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে। ভৃগু ঢালের দিকে ক্ষয় বেশি হচ্ছে, কারণ ভৃগু ঢাল অনেক বেশি খাড়া,
ভৃগুঢাল অনেক বেশি খাড়ায়, তাহলে এইদিকে যদি যে নদীটা তৈরি হবে এখানে ক্ষয় অনেক বেশি হবে। তুলনামূলক নদী ঢালে কিন্তু ক্ষয় কম হয় এবং ক্ষয়ীভূত পদার্থ কিন্তু নদী ঢালের দিকে চলে আসে। এই ঘটনা, এটাকে বলা হয় ইউনিক্লাইনাল শিফটিং, একনত স্থানান্তর। তাহলে ধীরে ধীরে শৈলশিরার উচ্চতা কমতে থাকবে, ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ের দিকে চলে যাবে, অর্থাৎ বার্ধক্য পর্যায়ে প্রবেশ করবে ক্ষয়চক্র। এবং এখানে বিভিন্ন শিলা বলয়ের আকারে অবস্থান করবে একটা সময়। এগুলো যদি ক্ষয় হয়, খুব সাধারণ ব্যাপার এটা, এগুলো ক্ষয় হতে হতে একটা সময় এটা ঢিবির মতো উঁচু একটা বলয় আকারে এগুলো দেখতে পাওয়া যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে, সেটা হচ্ছে বেল্টেড আউটক্রপ প্লেন। বেল্টেড কেন? কারণ বলয়ের আকারে, ঠিক যেমন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলয়ের আকারে, বিভিন্ন যে আগ্নেয় পর্বতগুলো সেটা বলয়ের আকারে পরপর পরপর সজ্জিত, ঠিক সেরকম একনত গঠনে এই যে এক একটা শৈলশিরা সেটা বলয়ের আকারে থাকে, অর্থাৎ বৃত্তচাপের মতো পরপর পরপর শৈলশিরাগুলো বৃত্তচাপের মতো অবস্থান করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বেল্টেড আউটক্রপ প্লেন, বলয়িত সমতলীকরণ উন্মুক্ত তল। ঠিক আছে, আউটক্রপ প্লেন উন্মুক্ত হয়ে পড়ছে কারণ এটা ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। ধীরে 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 ক্ষয়চক্রের শেষ পর্যায়ের দিকে এটা তৈরি হয়। তাহলে বেল্টেড আউটক্রপ প্লেন, এই ভূমিরূপটা কোথায় দেখতে পাওয়া যায়, কোন ধরনের স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়, ক্ষয়চক্রের কোন পর্যায়ে তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে হতে পারে। এবার কি হলো, এই বেল্টেড আউটক্রপ প্লেন এখানে কিন্তু আবার নতুন করে ক্ষয়চক্র শুরু হতে পারে যদি পুনরায় উত্থান হয়। যদি আবার ভূমিকম্প হলো, আবার ভূমিরূপটা উত্থিত হলো, আরও কিছুটা ভাঁজপ্রাপ্ত হতেই পারে সেই জায়গাটা, ভূমিকম্প হলো, তখন নদী আবার ক্ষয়চক্র শুরু করবে, নিম্নক্ষয় শুরু করবে। তখন এই যে বেল্টেড আউটক্রপ প্লেন, প্রায় সমতল বিশিষ্ট কিছু শৈলশিরা বিশিষ্ট প্রায় সমতল যে অংশটা তৈরি হয়ে গিয়েছিল, নদী সেখানে আবার ক্ষয় শুরু করবে, কারণ ভূমিরূপের ঢাল বৃদ্ধি পেয়েছে, নতুন করে আবার ক্ষয়চক্র শুরু হবে। সেখানে আবার আয়াম শৈলশিরা তৈরি হবে, আয়াম উপত্যকা তৈরি হবে, অর্থাৎ পরবর্তী নদী তৈরি হবে আয়াম উপত্যকা, ভৃগুঢাল, নতিঢাল সব নতুন করে আবার তৈরি হবে। তো এইখানে যে আয়াম শৈলশিরা তৈরি হলো তার মস্তক দেশটা হবে চওড়া, চ্যাপ্টা, প্রায় সম উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ যতগুলো শৈলশিরা ছিল সবগুলোর মস্তক দেশ কিছুটা চওড়া চ্যাপ্টা হয়ে যাবে। এবং এই যে ভূমিরূপটা তৈরি হলো দ্বিতীয় ক্ষয়চক্রের পরে, ভূমিরূপের আবার উত্থানের পরে এই যে শৈলশিরাগুলো তৈরি হলো, এই যে ভূমিরূপটা তৈরি হলো, একে বলা হচ্ছে বেভেল্ড এসক্রাপমেন্ট। বেভেল্ড এসক্রাপমেন্ট। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পয়েন্টগুলো, এই টার্মগুলো মনে রাখতে হবে। কিছুই নয়, জাস্ট একটা ঢাল, কোনো একটা ভূমিরূপ, তার ঢালটা একদিকে রয়েছে, সেখানে সময়ের সাথে সাথে ক্ষয়চক্রের সাথে সাথে কিছু নদী তৈরি হচ্ছে পরপর পরপর। আমরা যতগুলো জেনেটিক ক্লাসিফিকেশান আছে, নদীর যে জেনেটিক ক্লাসিফিকেশান, অর্থাৎ এই পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, এই যাবতীয় যে জেনেটিক ক্লাসিফিকেশান, সেই ধরনের যে নদী কোনটার পর কোনটা উদ্ভূত হচ্ছে এবং ধীরে ধীরে ভূমিরূপ ক্ষয় পাচ্ছে, ক্ষয় পাওয়ার পরে আমরা সেই ভূমিরূপগুলোর এক একটা নাম দিচ্ছি। কোনোটা আয়াম শৈলশিরা, কোনোটা মেশাক, কোনোটা বিউট, কোনোটা হকব্যাক, কোনোটা কুয়েস্তা। তাদের ঢাল অনুসারে, তাদের ভূমিরূপটা অনুসারে আমরা নাম দিচ্ছি সেগুলো। এবং ওভারঅল যে ভূমিরূপ তৈরি হচ্ছে তারও নাম আছে। ক্ষয়চক্রের একদম শেষ দিকে বেল্টেড আউটক্রপ প্লেন হচ্ছে, প্রথম ক্ষয়চক্র হয়ে গেল, আবার একটা দ্বিতীয় ক্ষয়চক্র শুরু হলো। দ্বিতীয় ক্ষয়চক্রের পরে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে মস্তক দেশটা প্রায় সমতল শৈলশিরাগুলো, সেটাকে আমরা বলছি বেভেল্ড এসক্রাপমেন্ট। তো এই যে টার্ম, এইগুলো আপনারা কি করবেন, এগুলো কিন্তু হাইলাইট করে রাখবেন, খাতার মধ্যে তুলে রাখবেন, আপনাদের যেখানে নিজস্ব যে সমস্ত ইনফরমেশান লেখার যে জায়গা, সেখানে কিন্তু এগুলো লিখে রাখবেন। আর এটা হলো, এইবার এখানে
নদীগ্রাস দেখতে পাওয়া যায়। নদীগ্রাস দেখতে পাওয়া যায়। এবার নদীগ্রাস কাকে বলে বলুন? রিভার ক্যাপচার। কোনো বড় নদী এসে ছোট নদীকে গ্রাস করে ফেলে, সেটাকে নদীগ্রাস। এখানে গ্রাস করে ফেলা মানে কি খেয়ে ফেলা? একটু এক্সপ্লেন করতে হবে। মানে বড় নদী এসে ছোট নদীতে মিলিত হয়ে যায়, আর ওই ছোট নদীটার কোনো অস্তিত্ব থাকে না, সে বড় নদীর সঙ্গে প্রবাহিত হতে শুরু করে। হ্যাঁ, মানে দুটো আলাদা নদী ছিল, তাদের দুটো আলাদা উপত্যকা ছিল, তাদের দুটো আলাদা নদী খাত ছিল। তো বিভিন্ন কারণে যখন একটা নদীর উপত্যকা অন্য নদীর উপত্যকার মধ্যে মিশে যাচ্ছে, দুটো নদী একটা নদীতে পরিণত হচ্ছে, তখন আমরা তাকে বলছি রিভার ক্যাপচার, নদীগ্রাস। অর্থাৎ একটা নদী আর একটা নদীকে গ্রাস করে নিল, বিষয়টা এরকম। তো যাই হোক, এখানে সেই নদীগ্রাসটা এরপর দেখতে পাওয়া যায় দ্বিতীয় ক্ষয়চক্রের পরে। তখন এই ভূমিরূপগুলো এইভাবে তৈরি হয়। ঠিক আছে, আবার এখানে বেল্টেড আউটক্রপ প্লেন দেখা যায়, কারণ আবার ক্ষয় হয়ে যায়। বেল্টেড আউটক্রপ প্লেন মানেই হচ্ছে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে উৎপন্ন হচ্ছে, আবার উত্থান হচ্ছে, আবার ক্ষয় হচ্ছে, তাহলে শেষ পর্যন্ত গিয়ে আবার কিন্তু বেল্টেড আউটক্রপ প্লেন তৈরি হবে। ঠিক আছে, তো এখানে আমরা যতগুলো টার্ম পেলাম সেই টার্মগুলো খুব ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, তো এই গেল একনত গঠনে ভূমিরূপের বিবর্তন। ইউনিক্লাইনাল স্ট্রাকচারে বিবর্তন খুব সহজ, সিম্পল ছিল। এক একটা নদী উৎপন্ন হচ্ছে, ক্ষয় হচ্ছে, বিভিন্ন ভূমিরূপ তৈরি হচ্ছে। এরপর আমরা ফোল্ডেড স্ট্রাকচার, ভাঁজযুক্ত গঠন, সেখানে কীরকম ভূমিরূপ উদ্ভব হয় সেটা দেখব। এখন আমরা জানি ভাঁজযুক্ত গঠন কাকে বলি আমরা। শিলাস্তরের যে সংকুচন বল, গিরিজনী আলোড়ন, সেখানে সেই কাজের ফলে শিলা বক্রতা প্রাপ্ত হয়ে গিয়ে, শিলাস্তর বেঁকে গিয়ে উপর দিকে যে উত্থিত অংশ তাকে আমরা ঊর্ধ্বভঙ্গ বলি, নিচের দিকে যে বাঁকা অংশ তাকে অধভঙ্গ বলি। শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হয়ে যাচ্ছে। তো এই গঠনটা যেখানে দেখতে পাওয়া যায় তাকে আমরা ভাঁজযুক্ত গঠন পড়ব। সবচেয়ে ভালো ভারতের শিবালিক পর্বত খুব ভালো উদাহরণ। সমস্ত হিমালয় পর্বত জুড়েই ভঙ্গিল পর্বত মানেই সেখানে ভাঁজ রয়েছে, এবং শিবালিক পর্বতকে আমরা খুব ভালো উদাহরণ হিসেবে বলতে পারি। আলপসে জুরা পর্বত রয়েছে, এগুলো সবই ফোল্ডেড স্ট্রাকচারের উদাহরণ। এখন একটা অঞ্চলে এরকম ভাঁজযুক্ত গঠন তৈরি হলো, তারপর সেখানে নদী ব্যবস্থা উদ্ভূত হচ্ছে, নদীর ক্ষয় দেখা যাচ্ছে, বিভিন্ন দিকে নদীর ক্ষয় করছে, এবং ক্ষয় হওয়ার ফলে ধীরে ধীরে সেখানকার ভূমিরূপগুলো কিন্তু বিবর্তিত হচ্ছে, নানা রকম পরিবর্তন ভূমিরূপে আসছে। সেটাই আমরা ভূমিরূপ ব্যবস্থার বিবর্তন বলছি। এবার এখানেও কিন্তু প্রথম ক্ষয়চক্র, দ্বিতীয় ক্ষয়চক্র, সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সবার আগে প্রথম ক্ষয়চক্রে, ফার্স্ট সাইকেল অফ ইরোশনে কী ঘটছে সেটা দেখব। তো এটা আমরা খুব ভালো করে জানি যে ফোল্ডেড স্ট্রাকচারে ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, এই যে ঊর্ধ্বভঙ্গ অংশে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা থাকে, অধভঙ্গ অঞ্চলে অধভঙ্গ উপত্যকা থাকে। অর্থাৎ উঁচু নিচু অংশ দুটো আমরা এক একটা নাম দিয়েছি। এবার প্রথমে অধভঙ্গ বরাবর অনুগামী নদী তৈরি হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ঊর্ধ্বভঙ্গ, এই যে অধভঙ্গ, নিচের চিত্রটাতে অধভঙ্গে অনুগামী নদী তৈরি হয়েছে। অনুগামী নদী, কনসিকুয়েন্ট রিভার, অধভঙ্গের ঢাল অনুসারে এটা প্রবাহিত হয়। তো প্রথমে ভাঁজযুক্ত গঠনে প্রথমে কিন্তু এই কনসিকুয়েন্ট রিভারটা তৈরি হয়, অনুগামী নদী তৈরি হয়। এরপরে
অনুগামী নদীর পাশে ভাঁজের ঢাল বরাবর অনুগামী নদীর আড়াআড়ি দিকে কিছু উপনদী তৈরি হয়, এগুলোকে বলা হয় লম্ব অনুগামী নদী, ট্রান্সভার্স কনসিকুয়েন্ট রিভার। ট্রান্সভার্স কনসিকুয়েন্ট রিভার দ্বিতীয় পর্যায়ে উৎপন্ন হচ্ছে। হলো, তাহলে প্রথমে কনসিকুয়েন্ট রিভার, তারপরে ট্রান্সভার্স কনসিকুয়েন্ট রিভার। এবার এই লম্ব অনুগামী নদী যেগুলো, যেটাকে আমরা ট্রান্সভার্স কনসিকুয়েন্ট রিভার বলছি, সেটা কিন্তু ঊর্ধ্বভঙ্গের যে বাহু তার সেই বাহুতে তৈরি হচ্ছে, ঊর্ধ্বভঙ্গের বাহুতে তৈরি হচ্ছে। ঊর্ধ্বভঙ্গের বাহুতে তৈরি হওয়ার অর্থ সেখানকার ঢাল অনেক বেশি, ওপর থেকে নিচে নামছে নদীটা, তার ঢাল অনেক বেশি, তার ক্ষয় ক্ষমতাটা অনেক বেশি। কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদী তো নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে ঢাল খুব বেশি থাকে না, এর ক্ষয়কাজ বেশি হয় না। কিন্তু ট্রান্সভার্স কনসিকুয়েন্ট রিভারের ক্ষয়কাজ অনেক বেশি হয়, কারণ সেটা ঢালের মধ্যে রয়েছে, ঊর্ধ্বভঙ্গের যে এক একটা বাহু সেই দিকে রয়েছে, দ্রুত নিম্নক্ষয় করে। আরও ভালো পরিস্থিতি পেলে, ঢাল বেশি হলে সেটা কিন্তু হেডওয়ার্ড ইরোশন করে, মস্তকের দিকে, উল্টো দিকে ক্ষয় করে, নদীর উৎসের দিকে ক্ষয় করে, যেটাকে আমরা মস্তক ক্ষয় বলে থাকি, হেডওয়ার্ড ইরোশন বলি। এরপর মস্তক ক্ষয়ের মাধ্যমে ঊর্ধ্বভঙ্গের যে শীর্ষদেশ, সেখানে লম্ব অনুগামী নদীগুলো পৌঁছায়, শীর্ষদেশ পর্যন্ত চলে যায়, কারণ হেডওয়ার্ড ইরোশন করছে, অর্থাৎ উল্টো দিকে ক্ষয় করছে, করতে করতে ওপর দিকে চলে যাবে, ওপর দিকে ক্ষয়টা চলে যাবে, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গের একদম শীর্ষে পৌঁছে যাবে, মাথার দিকে পৌঁছে যাবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। ক্ষয় সাধারণত নিম্ন দিকে হয়, নিচু দিকেই হয়, কিন্তু ঢালের দিক অনুসারে হয়। এটা ঢালের উল্টো দিকে ক্ষয় হচ্ছে, ওপর দিকে ক্ষয় হচ্ছে, মস্তকের দিকে, নদীর উপর দিকে, নদীর উৎসের দিকে ক্ষয় হচ্ছে। ক্ষয় করতে করতে সেটা কী হয়, কোথায় পৌঁছাবে, একদম ঊর্ধ্বভঙ্গের টপে পৌঁছে যাবে, শৈলশিরার উপরের দিকে পৌঁছে যাবে। এখানে সেই ঘটনাটা হয়। এবং এরপরে অনুদৈর্ঘ্য অনুগামী নদী সমান্তরালে সাবসিকুয়েন্ট স্ট্রিম তৈরি হয়, পরস্পর সমান্তরাল সাবসিকুয়েন্ট রিভার তৈরি হয়। হলো, অর্থাৎ পরবর্তী নদী, যেটা কিনা সেই আয়াম বরাবর প্রবাহিত হচ্ছে, আয়াম বরাবর, অর্থাৎ এর পাশে আবার একটা আড়াআড়ি নদী তৈরি হয়ে যায়, আয়াম বরাবর প্রবাহিত নদী তৈরি হয়ে যায়। তাহলে চারিদিকে একটা নদী ব্যবস্থা আমরা দেখছি বিবর্তিত হচ্ছে। প্রথমে অনুগামী নদী ছিল, তারপর অনুদৈর্ঘ্য অনুগামী এলো, তারপরে পরবর্তী নদী এলো। তিনটে আলাদা আলাদা দিকে বিন্যস্ত নদী উপত্যকা এখানে তৈরি হচ্ছে। এবার এই যে পরবর্তী নদী, এটা কিন্তু কিছুটা দুর্বল শিলার উপর প্রতিষ্ঠিত, কারণ ভাঁজের ক্ষেত্রে কি হয়, প্রথম চিত্রটাতে আমরা পরিষ্কার বুঝতে পারবো, ভাঁজের ক্ষেত্রে এই যে উপরের অংশ, এইগুলো বক্রতা প্রাপ্তির কারণে এর বেদ কমে যায়, এগুলো সরু হয়, এখানে অতটা স্পষ্ট নয়, কিন্তু এই যে জায়গাটা মাথার দিকে, ভাঁজের যে মাথার দিকের অংশ, এর বেদটা অনেক কমে যায়, এটা সরু হয়ে যায় বেঁকে যাওয়ার কারণে। তো এই যে অংশগুলো, ওপরের দিকের অংশ, এইগুলো ক্ষয়ে যাওয়া কিন্তু অনেক বেশি সহজ। এক তো এখানে ঢাল বেশি অনেক, নদী এখানে অনেক বেশি ক্ষয় করতে পারবে ঢাল হওয়ার কারণে, আর একটা দ্রুত ক্ষয় হওয়ার কারণ এদের বেদ কমে যায়, শিলাগুলো বেঁকে যায় বলে এদের যে চওড়া অংশটা এটা কমে যায়, নিচের দিকে চওড়া থাকে এটা, কিন্তু ওপরের দিকের মাথার দিকের অংশটা বেদটা কমে যায়, সরু হয়ে যায়। তো এটাও একটা কারণ সেই জায়গাতে ক্ষয়টা বেশি হওয়ার। তাহলে পরের স্টেজে আমরা কি দেখতে পাবো, এই যে উপরের শৈলশিরা ছিল সেটা ক্ষয়ে গিয়ে এখানে একটা উপত্যকার মতো অংশ তৈরি হয়, অববাহিকাটা আরও বেশি বিস্তৃত হয়ে যায়, অনুদৈর্ঘ্য অনুগামী নদী সেই তার উপত্যকার অংশটা এখানে ক্ষয় করে করে এদের মধ্যে সংকুচিত হতে থাকে। এবং এই যে পরবর্তী নদী তৈরি হলো, পরবর্তী নদী যেটা তৈরি হয়েছিল সেটা প্রচুর ক্ষয় করে, কারণ ঢাল বেশি ছিল সেখানে, ক্ষয় করে যেখানে শৈলশিরা ছিল সেখানে তৈরি করে ফেলে উপত্যকা। তুলনায় অনুগামী নদী অতটা ক্ষয় করতে পারে না, সুতরাং সেখানে কিন্তু উঁচু অংশ হিসেবে সেটা থেকে যায়। পরবর্তী নদী অনেক বেশি ক্ষয় করে সেখানে একটা উপত্যকা তৈরি করে নেয়, অর্থাৎ যেখানে
শৈলশিরা ছিল, যেখানে উঁচু অংশ ছিল সেটা অনেকটা নিচু হয়ে গেল, আর যেটা নিচু অংশ ছিল সেখানে ক্ষয় কম হওয়ার কারণে সেটা কিন্তু উঁচু অংশ হিসেবে থেকে যাচ্ছে। অর্থাৎ যে জায়গাটা উপত্যকা ছিল সেখানে হয়ে যাচ্ছে শৈলশিরা, যেখানে শৈলশিরা ছিল সেটা হয়ে যাচ্ছে উপত্যকা। শুধুমাত্র ক্ষয়ের কারণে, বিস্তার প্রচুর ক্ষয় হচ্ছে, নদীর ঢাল বেশি থাকছে এবং এই জায়গার শিলার বেধটা কম হচ্ছে, এই কারণে এরকম ধরনের বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। বিপরীত অবস্থা দেখা যাচ্ছে বলে আমরা এটাকে বলছি বৈপরীত্য ভূমিরূপ। এবার দেখুন এখানে ড্রেনেজ প্যাটার্ন কেমন। এখানে কিন্তু মূলত জাফরি রূপী তৈরি হয়, যেটা আমি বললাম যে একটার পর একটা আয়াম বরাবর প্রবাহিত হচ্ছে, নতি বরাবর হচ্ছে। তো নতি আয়াম বরাবর প্রবাহিত হলে এখানে কিন্তু জাফরি রূপী জলনির্গমন প্রণালী একইভাবে। কারণ দেখুন একটা একনত গঠন মানে কি, সেটাও কিন্তু ভাঁজেরই একটা দিক, আর একটা ভাঁজযুক্ত গঠন মানে কি ওভারঅল পুরো ভূমিরূপটাকে আমরা ধরছি। একনত গঠনের ক্ষেত্রে ভাঁজটা অনেক বিশাল বড় ছিল, এখানে ভাঁজের যে বিস্তার সেটা কম। ওভারঅল একটা এরিয়াকে আমরা ভাঁজ, অনেকগুলো ভাঁজ ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ এলাকা হিসাবে দেখছি, আর একনত গঠনের ক্ষেত্রে ভাঁজের বিস্তারটা অনেক বেশি ছিল, সুতরাং একটা অংশকে আমরা একটা এলাকা হিসাবে ধরছি, এইটুকুই তফাৎ। সুতরাং দুটো জায়গাতে জাফরিরূপী জলনির্গমন প্রণালী তৈরি হবে। তো এই হচ্ছে মূল বিষয়, এবং এই বৈপরীত্য ভূমিরূপ এটা আপনারা কমন বিষয়, আপনারা জানেন, জাস্ট কোনটার পর কোন নদীটা তৈরি হচ্ছে এইটা একটু মনে রাখবেন। এখানেও কিন্তু সিকোয়েন্স জিজ্ঞাসা করা হতে পারে, কোন নদীটার পর কোন নদীটা তৈরি হচ্ছে, সিকোয়েন্স জিজ্ঞাসা করা হবে। যখনই কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে তখনই দেখবেন টার্ম বেসড কোয়েশ্চেন থেকে সরে গিয়ে এইগুলো জিজ্ঞাসা করা হবে, যে এই ধরনের ভূমিরূপ ব্যবস্থার বিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় নদী কোনটা উদ্ভূত হয়, এরকম ধরনের প্রশ্ন দেখবেন হচ্ছে। তো সুতরাং খুঁটিয়ে পড়বেন ফ্যাকচুয়াল ইনফরমেশন তার সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটি, এই দুটো একসাথে থাকতে হবে। এবার দ্বিতীয় ক্ষয়চক্র, সেকেন্ড সাইকেল অফ ইরোশন শুরু হবে। তখন কি হবে, জায়গাটা সমতলীকরণ হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ সময় ক্ষয়ের ফলে সেই জায়গাটা প্রায় সমতল অংশে পরিণত হয়েছে। এরপর আবার ভূমিরূপ উত্থান হবে। দ্বিতীয় ক্ষয়চক্র মানেই হচ্ছে ভূমিরূপটা আবার উত্থিত হচ্ছে, যে কোনো কারণে উত্থিত হতে পারে, ভূমিকম্প হতে পারে, অন্য যে কোনো কারণে সেই জায়গার উত্থান হতে পারে, পাত সংস্থানগত কারণে, যে কোনো কারণে উত্থান হলো। তখন এই যে পরবর্তী নদী ছিল যেটা ঊর্ধ্বভঙ্গে উপত্যকা তৈরি করে দিয়েছিল, উত্থান হলো, সে আবার ক্ষয় ক্ষমতা পেরোলো, সে ক্ষয় করবে। তখন কি হবে, নতুন করে আবার গভীরীকরণ শুরু হবে, ক্ষয় শুরু হবে। এবার পরবর্তী নদীর নিচে কঠিন শিলা থাকার জন্য উপত্যকা কিন্তু খুব বেশি তারপর আর ক্ষয় করতে পারবে না। কি হবে এরপর, ঠিক আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা ফিরে আসবে। এখানে দেখুন এই যে অংশটা, এটা কিন্তু প্রথম ক্ষয়চক্রবার ছিল, অর্থাৎ বৈপরীত্য ভূমিরূপ তৈরি হয়েছিল। বৈপরীত্য ভূমিরূপ তৈরি হয়েছিল, যেখানে উঁচু অংশ ছিল সেটা নিচু হয়ে গেছিল, যেটা নিচু অংশ ছিল সেটা উঁচু হয়ে গেছিল। এইখানে যেহেতু আবার উত্থানের পরে শিলা গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচে কঠিন শিলা চলে আসছে, সেই জন্যে যেখানে উপত্যকা ছিল সেটার বেশি ক্ষয় হচ্ছে না। যেখানে শৈলশিরা তৈরি হয়েছিল, এই যে দুটো অংশে, এই জায়গাতে আর এই জায়গাতে শৈলশিরা তৈরি হয়ে গেছিল, এখানে ঢাল অনেক বেশি, তাহলে এইবারে কিন্তু আবার এখানে ক্ষয়টা বেশি হবে, এই জায়গাতে কিন্তু ক্ষয়টা কম হবে। এবং এটা কঠিন শিলা থাকার কারণে আরেকটা কারণে এখানে ক্ষয় কম হবে। তাহলে শৈলশিরাগুলোতে আবার ক্ষয় হচ্ছে, উপত্যকাতে কম ক্ষয় হচ্ছে। এইটা হতে হতে কি দাঁড়াবে, আলটিমেটলি প্রথম অবস্থায় যেটা ছিল ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা, অধোভঙ্গে উপত্যকা, এই জিনিসটা দেখা যাবে। অর্থাৎ বৈপরীত্য ছিল, সেখান থেকে আবার বিপরীত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আবার প্রথম অবস্থার যেরকম ছিল সেরকম ফিরে আসছে। কি বললাম বোঝা গেছে? বৈপরীত্য ভূমিরূপে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে
সত্যি সত্যি বৈপরীত্য দেখা যায়, কারণ যেখানে উঁচু থাকার কথা সেখানে নিচু থাকে, যেখানে নিচু থাকার কথা সেখানটা উঁচু থাকে। শৈলশিরাটা উপত্যকা, উপত্যকা শৈলশিরা, এটা হলো। কিন্তু আবার ক্ষয়চক্র, সেকেন্ড বার উত্থানের ফলে আবার নদীর ক্ষয় শুরু করবে, তখন আবার শৈলশিরাটাকে ভেঙে দেবে, শৈলশিরার জায়গায় উপত্যকা করে দেবে। অর্থাৎ যেখানে উপত্যকার থাকার কথা সেখানে উপত্যকা ফিরে এলো, যেখানে শৈলশিরা থাকার কথা সেখানে শৈলশিরা রয়েছে। কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। হ্যালো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা সাধারণ অবস্থায় বৈপরীত্য ভূমিরূপে এই জিনিসটা দেখতে পাই, কিন্তু বৈপরীত্য ভূমিরূপযুক্ত এলাকাতে যদি দ্বিতীয়বার উত্থান হয় বা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে, সেখানে কিন্তু আবার পুনরায় প্রথম যে ভূমিরূপটা ছিল সেই অবস্থায় ফিরে আসছে। বৈপরীত্য ভূমিরূপের বৈপরীত্য দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে বিবর্তন, ভাঁজযুক্ত গঠনে যে বিবর্তন, এটা কিন্তু ক্লোজড সিস্টেমের অন্তর্গত। যে সিস্টেমে বাইরে থেকে কিছু আসছে না বা এই সিস্টেম থেকে বাইরে কিছু যাচ্ছে না, ক্লোজ সিস্টেম। বার্ধক্য অবস্থায় পরিণত হলো, আবার সেখানে পুনর্যৌবন লাভ হলো, আবার ধারাবাহিকভাবে বিবর্তন ঘটে গেল। এই যে সময়ের সাথে সাথে বিবর্তন হচ্ছে, এটা কিন্তু একটা ক্লোজড সিস্টেমে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো টাইপ আমরা এখানে জানলাম। এছাড়াও আরও কিন্তু টাইপ রয়েছে, আরও টাইপ রয়েছে, যেটা আমরা বলছিলাম ডোমাল স্ট্রাকচার রয়েছে, হরাইজেন্টাল স্ট্রাকচার রয়েছে, বিভিন্ন ধরনের আরও যে এই যে স্ট্রাকচারগুলো, এক একটা স্ট্রাকচারে কিন্তু এক এক রকম ভূমিরূপ তৈরি হয়। তো সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেকটা চ্যুতিযুক্ত অঞ্চলে সেখানে কী ধরনের ভূমিরূপ তৈরি হয়, সবগুলোই আমাদের এখানে জানতে হবে। ওকে, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে কিছু প্রশ্ন করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি।